সার্থকতা। সকালবেলা রূপগঞ্জের ভাঙা কালীবাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে। এখানে প্রথমেই বলা উচিত, রূপগঞ্জ কোনো বার্সার জায়গা নয়। কোনো কালে ছিল যে এমন প্রমাণও নেই। রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোট পাড়া গাঁ। দুদল ঘর ব্রাহ্মণের বাস, এছাড়া কামার, কুমোর, জেলে ইত্যাদি অন্য জাত আছে। গল্প থাকা তো দূরের কথা, গ্রামের একখানা মাত্র মুদিখানার দোকান, কিন্তু লোকে 12 মাস ধার নিয়ে নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। অথচ সে বেশ জানে এবং তার খরিদ্দাররাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকেয়া আদায় হবার আর কোনো আশাই থাকবে না। রূপগঞ্জে সবাই গরিব, পরস্পরকে ঠকিয়ে কোনো রকমে তারা দিন কাটিয়ে চলেছে। কালীবাড়ির বটতলায় বসে এইসব কথাই হচ্ছিল, রোজই হয়। আজ 30 বছর ধরে হয়ে আসছে। এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই, কেননা সেসব লোক এখন বেঁচে নেই। এ গ্রামে খুব বুড়ো লোক বড় একটা দেখা যায় না, বিশেষ করে ভদ্রলোকের মধ্যে। তার আগেই তাদের রূপগঞ্জের কালীবাড়ির আড্ডায় মায়া কাটাতে হয়। পৈতৃক আমন ধানের জমি ও আমবাগানের মায়া কাটাতে হয়। 20 বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয়। পঞ্চু মুখুজ্জে তাই দুঃখ করে বলছিলেন, কি যেন হারান ভায়া, এই জায়গা জমিগুলোই হয়েছে কাল, নইলে এই গাঁয়ের মুখে ঝাঁটা মেরে কোন দিন বেরুতাম। এই আমাদের দুঃখ। বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ 2 পয়সা, এই ধরো না কেন সরুলের দিনু ভট্টাচার্যের ছেলে, চেনো তাকে? আরে ওই যে রোগাপানা ছোকরা বসেদের বাড়ি কালী পুজো দেখতে আসতো, মনে নেই? সে লেখাপড়া তো শিখলে না, একবার তো ম্যালেরিয়ায় মরো হলো। তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল। এখন বেশ সেরে উঠেছে, আর সে পিলে রোগার চেহারা নেই। সেদিন শুনলাম রেলে চাকরি পেয়েছে, 35 টাকা করে মাইনে, থাকে ওই মগরা লাইনের ওদিকে যেন কোথায়। উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে পঞ্চু মুখুজ্জে বর্ণনাটাকে বিশদ করে তুলতে পারলেন না। হারান রায় বললেন, তোমার সেই চাকরি কি হলো পঞ্চু ভায়া? পঞ্চু মুখুজ্জের বয়স 50-এর ওপর। জীবনে তিনি এ জেলার গণ্ডি পার হননি, কিন্তু উঠতি বয়স থেকেই তার ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করেন। সুদীর্ঘ 30 বছরের মধ্যে এই আশা পূর্ণ হয়নি। গ্রামের সামান্য সম্পত্তির আয়েই সংসার চলে। যেভাবে চলে তাকে চলা বলা যায় না। অন্য জায়গায় হলে অচল হতো, রূপগঞ্জ বলেই চলছে। তিনি মধ্যে বসেদের বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতার কি একটা আপিসে 60 টাকা মাইনের গুটি 2-3 চাকরি খালি আছে। কাজ জানার দরকার হবে না, তারাই শিখিয়ে নেবে। পঞ্চু মুখুজ্জে একখানা দরখাস্ত করেছিলেন, কাল বিকেলে তার উত্তর পেয়েছেন।
হারান রায়ের প্রশ্নের উত্তরে পঞ্চু সেই উত্তরের চিঠিখানা মলিন জীর্ণ কামিজের পকেট থেকে বার করে সকলকে দেখিয়ে ম্লান মুখে বললেন, এই তো তারা চিঠি দিয়েছে। কালকের সকালের হাটে পিয়ন বিলি করলে, কিন্তু 500 টাকা নগদ জামিন জমা চায়। কোথা থেকে দেব নগদ 500 টাকা জমা? 5 টাকার সংস্থান নেই। না, ও সব আমাদের জন্যে নয় হে। মধু লাহিড়ী নিজের বাড়ি থেকে তামাক সেজে হুঁকো হাতে নিয়ে বটতলায় এসে পৌঁছলেন। সবাই জানে মধু লাহিড়ী সম্প্রতি কিছু টাকা হাতে পেয়েছেন তার শাশুড়ির মৃত্যুর পরে, গত কার্তিক মাসে। এজন্য মধু লাহিড়ীর ওপর কেউ সন্তুষ্ট নয়। মনে মনে সবাই তাঁকে হিংসে করে। মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতে হুঁকা দিয়ে বললেন, কাল রাত্রে এক কাণ্ড হয়েছে আমার বাড়ি, জানো না বোধ হয়? রান্নাঘরের জানলার পাশে অনেক রাত্রিরে কে একজন দাঁড়িয়েছিল। রাম ছাদ থেকে দেখতে পায়, সে বাইরে এসেছিল। ছাদের নিচেই ওপাশে রান্নাঘর। ধপধপে জ্যোৎস্না রাত, দেখে যে কালো মতো কে একজন জানলার গরাদ ধরে দাঁড়িয়ে। সে ছেলে মানুষ, চেঁচিয়ে উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে, আমারও ঘুম ভেঙেছে। সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কিছু নেই, কিন্তু রান্নাঘরের পেছনে শ্যাওড়া গাছগুলোর মধ্যে যেন কি শব্দ হচ্ছে। সারা রাত জেগে কাটিয়েছি, গাঁয়ে বাস করা ভার হলো দেখছি। মধু লাহিড়ীর এ কথায় কেউ সন্তুষ্ট হলো না, কেউ কথাটা বিশ্বাসও করলে না। সবাই ভাবলে হাতে টাকা হয়েছে, তাই লোককে জানানো যে আমার বাড়ি চোর যাতায়াত করে রাত্রে। এটা বড় মানুষে দেখানো একরকম। হারান রায় মধুর হাত থেকে হুঁকো নিয়েছিলেন। তিনি চক্ষু লজ্জায় পড়ে বললেন, তুমি আবার বাস করো বাঁশ বাগানের মধ্যে, রাত বেরাত খুব সাবধান থাকবে, কাল পড়েছে বড়ই খারাপ। মধু লাহিড়ী বললেন, উঠে যাব করি, কিন্তু উঠে যাই বা কোথায়? একবার তো ভেবেছিলাম শ্বশুর বাড়ি বলাগড় গিয়ে বাস করি, কিন্তু সে বেজায় ম্যালেরিয়ার জায়গা, আমাদের এখানকার চেয়েও বেশি। তাই দাদা বারণ করলে, 2 ভাইয়ে যে কদিন বেঁচে থাকি এক জায়গাতেই থাকি, পৈতৃক ভিটেটাতে আলো দিই দুজনে। তাই পঞ্চু মুখুজ্জে বললেন, না, উঠে যাবে কেন? সবাই যদি উঠে যায় গাঁয়ে তবে থাকবে কে? তোমাদের বাড়ির পাশে শ্যামাপদ চাটুর্যেদের ভিটে এখনো পড়ে আছে, তোমরা দেখোনি? আমাদের একটু একটু মনে আছে। শ্যামাপদ চাটুর্যে এখানেই মারা যায়। তার স্ত্রী এখানকার সম্পত্তি বেচে কিনে বাপের বাড়ি চলে গেল 6 মাসের ছেলে নিয়ে। অবস্থা ভালো ছিল না। থাকবার মধ্যে ছিল ওই ঘাটের ধারের আম বাগানখানা। এখন মাখন কাকা কিনেছেন। আর কিছু ধানের জমি, তাতে বছর চলত না। 100 টাকার সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকৃষ্ণ জ্যাঠা কিনলেন। আমার বেশ মনে আছে। তারপর এখন আবার মাখন কাকা কিনে নিয়েছেন রাজকৃষ্ণ জ্যাঠার ছেলের কাছ থেকে। তবে ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি, ওর অপবাদ আছে, ও ভোগে আসে না। হারান রায় এখানে সকলের চেয়ে বয়োবৃদ্ধ। তিনি বললেন, অনেকদিন পরে শ্যামাপদর কথা উঠল। শ্যামাপদদা আমাদের চেয়ে 10-15 বছরের বড় ছিল।
তা হলেও একসঙ্গে ছিপে মাছ ধরতে গিয়েছি খাঁদের পুকুরে। আহা, অল্প বয়সে মরে গেল। হ্যাঁ হ্যাঁ, তার সে ছেলেটা বেঁচে আছে কিনা জানো? তার অন্নপ্রাশনে নেমন্তন্ন খেয়ে এসেছি, বেশ মনে আছে। ছেলেদের মুখে ভাত দেওয়ার মাস 2 পরেই শ্যামাপদদা মরল। আহা, সেসব কি আজকের কথা? পঞ্চু বললেন। না, তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি অনেক কাল। মধু লাহিড়ী বললেন, কি জানো, একবার এ গাঁ থেকে বেরোলে আর কি কেউ ফিরতে চায়? এই আমাদেরই যদি অন্য উপায় থাকতো তবে কি আর এখানে পড়ে থাকতে যেতুম? এই যে আমার বাড়ি, কাল রাত্রিরে কাণ্ডটি হয়ে গেল। মধু লাহিড়ীকে কথা শেষ করতে না দিয়েই পঞ্চু অসহিষ্ণুভাবে কি একটা বলতে যাচ্ছিলেন। এমন সময়ে পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্নের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাই সেদিকে চেয়ে রইলেন, এবং চেয়ে থাকতে থাকতেই প্রকাণ্ড একখানা নতুন মোটর বটতলায় এসে দাঁড়িয়ে গেল। মোটর গাড়ি যে এ গ্রামে আসে না তা নয়, 3 ক্রোশ দূরবর্তী স্টেশন থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই শখ করে ট্যাক্সি ভাড়া করে এনেছে। শক্ত অসুখে পড়লে কেউ, মহকুমা থেকে ডাক্তার অনেকবার এসেছে নিজের মোটরে, কিন্তু এ ধরনের বড় ও সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউ দেখেনি। লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি, পালিশ করা নিকেলের পাতের বনেট, দূরের হাতল ল্যাম্প, সবই ঝকঝকে। তবে গাড়ির পেছনে ও মাঠগার্ডে রাঙা ধুলো জমেছে, যেন অনেক দূর থেকে আসছে। একজন 30-32 বছরের যুবক গাড়ি চালাচ্ছিল। দোহারা গড়ন, গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি, মাথায় এক মাথা ধুলো। সে নেমে বটতলার দিকে এগিয়ে এলো এবং অল্পক্ষণ উপস্থিত সবারই মুখের দিকে উৎসুক চোখে চেয়ে কি যেন চেনবার চেষ্টা করলে। তারপর হঠাৎ পঞ্চুর মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করে বললে, এই যে কাকা, আমায় চিনতে পারছেন না? হারান রায়ের দিকে চেয়ে বললে, কাকা, আমায় মনে নেই আপনার? আমি ননি। আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আপনাদের পাড়াতে। হারান রায় বিস্ময়ে কেমন হয়ে গিয়েছিলেন, পঞ্চুও তাই। দুইজনেই সমস্বরে কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনেই বলে উঠলেন, রাজেন্দার ছেলে সেই ননি। এর বেশি কথা তাদের মুখ দিয়ে বের হলো না। ইতিমধ্যে ননি উপস্থিত সকলেরই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। হারান রায় নিজের কোঁচা দিয়ে ঝেড়ে বাঁধানো বেদির এক অংশে তাকে হাত ধরে বসালেন। নানা সাগ্রহ প্রশ্নোত্তরের আদান প্রদান চলতে লাগলো। হাঁ, রাজেন বাণুজ্যকে কার মনে নেই? বেশি দিনের কথা তো নয়, বড় জোর 20 বছর আগে রাজেন মানা যায়। রাজেনের ছেলে এই ননি তখন 10-12 বছরের ছেলে। এই মাঠে কালীতলায় লাফিয়ে লাফিয়ে খেলা করে বেড়াতো, সবাই দেখেছে। রাজেন বাণুজ্যে মহকুমার রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ছিল। সেখানে শশী উকিলের বাসায় থাকতো। সপ্তাহের শেষে শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে 1 পা ধুলো নিয়ে বাড়ি আসতো। আবার সোমবার ভোরবেলা মহকুমায় ফিরত। 20 বছর আগে রাজেন বাণুজ্যের লাঠির আগায় ক্যাম্বিসের ব্যাগ ঝুলানো মূর্তি গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল। একদিন হঠাৎ খবর এলো কলেরা হয়ে রাজেন শশী উকিলের বাসাতেই মারা গিয়েছে।
ননির মা তারপরও বছর 2 এ গাঁয়ে ছিল, কিন্তু শেষকালে চলাচলতির কোনো উপায় না দেখে এখান থেকে চন্দননগরে ভগ্নিপতির ওখানে চলে যায়। তারপর আর কোনো খবর কেউ রাখে না তাদের। সেই ননি আজ এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে। বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেলে সবাই দেখলেন গাড়ির পেছনের সিটে একটি মহিলা ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। হারান বললেন, সঙ্গে কে ননি? বৌমা? আরে ছি ছি, কি ছেলে মানুষ! এসো এসো, নামিয়ে নিয়ে এসো। এই রোদ্দুরে কিনা এই কাছে তোমার গরিব কাকার বাড়ি। এসো, বৌমাকে আমার নিয়ে এসো। পঞ্চু উত্তেজিতভাবে বললেন, তা কি কখনো হয়? আমার সঙ্গেই বাবাজির প্রথমে কথা হলো, আমার বাড়িতেই এবেলাতে অন্তত। শেষে হারান রাই জয়ী হয়ে বিজয় গর্বে উৎফুল্ল মুখে ননি ও তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। বিদ্যুৎ বেগে এ সংবাদ গ্রামময় রাষ্ট্র হওয়ায় সঙ্গে সঙ্গে হারান রায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হলো। ননির স্ত্রী বেশ সুন্দরী, একটু মোটা সোটা, কথাবার্তায় খুব অমায়িক, বড় মানুষের চালচলন একেবারে নেই। ননিকে ছেলেবেলায় দেখেছে এমন অনেক লোকই গাঁয়ে আছে। সবাই বলা বলি করতে লাগলো, একে বলে অদৃষ্ট। ওর মা ওর হাত ধরে কাঁদতে কাঁদতে গাঁ ছেড়ে গিয়েছিল, আর আজ দেখো কাণ্ড, ভগবান যাকে যখন দেন ইত্যাদি। পঞ্চু বললেন, আহা, সকালবেলাতেই তো বলেছিলাম, এ গাঁ ছেড়ে যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে, কেউ বেশি কেউ কম। আজ যদি আমি গাঁয়ে বসে থেকে নিজেকে মাটি না করে, তবে আমার কি এ দশা হয়? না, এবার বেরুতে হবে। দেখি, একবার ননি বাবাজিকেই বলি দেখি, যদি কিছু জোগাড় টোগাড় করে দিতে পারে। ননির অবস্থা পরিবর্তনে গ্রামের কেউই অসুখী নয়, বরং সকলেই আনন্দিত। কারণ ননির সঙ্গে এ গ্রামের কারো স্বার্থের সংঘাত নেই। ননি এখানে বাস করে না। তাছাড়া সবাই ননিকে শেষবার যখন দেখেছে তখন ননি ছিল ছোট ছেলে। তার সম্পর্কে কোনো হিংসাদ্বন্দ্বের স্মৃতি কারো মনে গড়ে ওঠেনি, ছোট ছেলের ওপর স্নেহের স্মৃতি ছাড়া। বিকেলে বাঁধানো বটতলায় প্রকাণ্ড মজলিস বসেছে। মাঝখানে গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে ননি, তাকে গোলাকারে ঘিরে গাঁয়ের বালক, বৃদ্ধ ও যুবার দল। কি করে সে বড়লোক হলো এ কথা সবাই শুনতে চায়। শ্রীপতি কর্মকার ও পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি। তামাকের ব্যবসা করে তিনি হাতে 2 পয়সা জমিয়েছেন সবাই বলে, যদিও শ্রীপতি তা স্বীকার করেন না। শ্রীপতির সঙ্গে ননির বাবা রাজেন বাণুজ্যের খুব বন্ধুত্ব ছিল। ননির আসবার খবর পেয়ে তিনি পায়ের বাত সত্ত্বেও ও পাড়া থেকে এসেছেন দেখা করতে। শ্রীপতি জিজ্ঞেস করলেন, তা বাবাজির এখন থাকা হয় কি কলকাতাতেই? আজ্ঞে না, আমি থাকি হোসেঙ্গাবাদ, নর্মদার ধারে শিপি, সেখানেই আমার কাঠের গোলা আর আপিস। কলকাতাতে এসেছিলাম, একটু কাজও ছিল, আর একখানা মোটর কিনব বলে। কাল তাই ভাবলাম গাড়িখানা তো কেনা হলো, একবার এতে করে গিয়ে পৈতৃক ভিটেটা দেখে আসি। বলা বাহুল্য, ননি কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলে না। নর্মদা নামে একটা নদীর কথা অনেকে কাশিরাম দাসের মহাভারতের মধ্যে পড়েছেন।
কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এদের ধারণা কুয়াশাচ্ছন্ন শীতের প্রভাতে সমুদ্রবক্ষ থেকে দৃশ্যমান দূরের তীর রেখার চেয়ে স্পষ্টতর নয়। পঞ্চু মুখুজ্জে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করলেন, বিয়ে করেছ কোথায় বাবাজি? ওই হোশেঙ্গাবাদে। আমার শ্বশুর ওখানকার ডাক্তার, বহুদিন সেখানে বাস করেছেন। তবে কলকাতায় সব আত্মীয় স্বজন আছে তাঁদের। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। একবেলা থাকবার জন্যে ননি এসেছিল এখানে, কিন্তু শৈশবের শত স্মৃতি মাখানো গ্রামকে হঠাৎ ছেড়ে যেতে তার সাধ্যে কুলিয়ে উঠল না। ননির এক ছোট ভাই ছিল বোবা ও কালা। 3 বছর বয়সে বর্ষার সময় ননিদের বাড়ির পেছনে ডোবার জলে ডুবে মারা গিয়েছিল। মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায়। তার আগে হারিয়ে গিয়েছে বলে এপাড়া ওপাড়া খোঁজ হচ্ছিল। সেই ডোবাটি তেমনি আছে। এসব পাড়া গাঁয়ে কোনো কিছু হঠাৎ বদলায় না। হয়তো আরও 20 বছর ডোবাটা থাকবে, হয়তো আরও 50 বছর থাকবে। ননির বয়স তখন 6 বছর, কিন্তু সে বর্ষার দিনের কথা আজও তার বেশ মনে আছে। কখনো কি ভুলবে? ওপারের ওই ডুমুর গাছের তলায় দাঁড়িয়েছিলেন ননির বাবা। এপারে লোকে লোকারণ্য হয়েছিল। হোশেঙ্গাবাদে তার কিসের বাঁধন আছে? কিছুই না, সে 2 দিনের বাঁধন। এখানকার সঙ্গে সম্বন্ধ অনেক গভীর। এতদিন আসেনি তাই ভুলেছিল। আজ সেই 3 বছরের অবোধ বোবা কালা ছোট ভাইয়ের করুণ মুখখানি তার মনে স্পষ্ট হয়ে ফুটল। সে কিভাবে তার দিকে চাইতো, তার সে বুদ্ধিহীন দৃষ্টি, নাকের সেই তিলটি, আশ্চর্য! মানুষের এতও মনে থাকে। সমস্ত জীবনটা ননি যেন এক মুহূর্তে এক ম্যাপের মতো চোখের সামনে পড়ে আছে দেখতে পেলে। প্রথম জীবনের দারিদ্র্য, প্রথম বিদেশ যাত্রা, ব্যবসাতে উন্নতি, বিবাহ। তার মনে হলো যাকে সে এতদিন সাফল্য ভেবে আত্মপ্রসাদ করে এসেছে, জীবনে আসলে তার মূল্য কি? তার যেন আজ একটা নতুন চোখ খুলেছে। জীবনের পাতাগুলো নতুনভাবে পড়তে শিখেছে। জীবনে যা নিয়ে এতদিন সে ভুলে আছে, আজ মনে হচ্ছে তা ভেতরের সম্পদ নয়, বাইরের পালিশ মাত্র। তাও নয়, জীবনটা যেন এতদিন জ্যামিতির সরল রেখার মতো প্রস্থবিহীন, গভীরতাবিহীন একটা পথে চলে এসেছে। গভীরতর অনুভূতির অভাবে সে বুঝতে পারেনি যে জীবনের আর একটা বিস্তার আছে আর একদিকে। সেটা তার গভীরতা। নিজের মনের মধ্যে ডুব দেওয়ার অবকাশ কখনো তো হয়নি। যে পথ দিয়ে নেমে গেলে সরোবরের গভীর অন্ধকার তলে লুকানো মায়াপুরীর সন্ধান মেলে, তার সোপান শ্রেণী অস্পষ্ট নজরে পড়েছে, কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। এমন অসময়ে নজর পড়লেই কি বা না পড়লেই কি, তাকে ফিরে যেতে হবে। কাঠের হিসাব ঠিক করতে হবে। ফরেস্ট অফিসারদের সাথে দেখা করে নতুন জঙ্গল ইজারা নেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যবসাকে আরও বাড়াবার চেষ্টা পেতে হবে। ব্যাংকে জমানো টাকার অঙ্ককে বাড়াতে হবে। আরও কত শত দরকারি কাজ তার জন্য অপেক্ষা করে আছে হোশেঙ্গাবাদের কাঠের গোলায়। এখন নতুন পথ ধরে চলবার মতো সময়ও নেই, বয়সও নেই। সাফল্যের আলিয়া তাকে ব্যর্থতার যে পথে ভুলিয়ে নিয়ে চলেছে, সেই পথই তার পথ। তবুও এই দিনটি সে ভুলবে না।
এই ম্লান মেঘলা দুপুরের আলো, এই প্রাচীন জগডুমুরের গাছটা, এই পান শ্যাওলা ভরা ডোবা, এই আশ্চর্য অদ্ভুত জীবন মুহূর্তটি স্বপ্নের মতো মনে আসবে বহু দূরে উত্তরকালের মানসপটে। সকলের প্রশংসাবাদের মধ্যে ননি একদিন গ্রামের বারোয়ারি ফান্ডে 100 টাকা দিলে। গ্রামের সকলকে নিমন্ত্রণ করে হারান রায়ের বাড়িতে ভুরি ভোজে আপ্যায়িত করলে। একটি অনাথা বিধবাকে মাসিক কিছু সাহায্য করবার প্রতিশ্রুতি দিলে। 1 সপ্তাহ প্রায় কেটে গেল। ননির স্ত্রী আর থাকতে চায় না। ম্যালেরিয়ার দেশ, ছেলেমেয়ের শরীর খারাপ হবে। তাছাড়া হারান রায়ের বাড়িতে তেমন ঘরদোর নেই, থাকবারও কষ্ট। নতুন মোটর গাড়ি চালিয়ে হারান রায়ের বাড়ি শুদ্ধ সকলের এবং পাড়ার সবারই চোখের জলের মধ্যে ননি গ্রাম থেকে বিদায় নিলে। পঞ্চু মুখুজ্জে বললেন, একেই বলে ছেলে, বিদেশে না বেরোলে কি পয়সা হয় বাপু? দেখে নিলে তো চোখের ওপর। তা তোমাদের বলি, তোমরা তো শুনবে না। গায়ে কারুর কিছু নেই, তাই মধু লাহিড়ে মুখের সামনে বড় মানুষই চালের কথা বলে পার পায়। দেখি এবার বেরিয়ে একটা কিছু যদি।